অনিতা দেবী তার 3 ছেলে বাবলু, পিন্টু এবং সুজয়কে নিয়ে বাস করে। শীতকালে এক রেল দুর্ঘটনায় অনিতা দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকে সে অনেক কষ্ট করে সংসার চালায় আর 3 ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলে। আর তার 3 ছেলে বড় হয়ে এক নামকরা সরকারি কোম্পানিতে বেশ ভালো টাকা মাহিনার চাকরি জুটিয়ে ফেলে। আর তারা যখন নিজেদের ঘরবাড়ি সাজায় তখন অনিতা দেবী ঠিক করে এবার সে তার 3 ছেলের বিয়ে দেবে। তাই শুভ কাজে দেরি না করে শীতকালের মধ্যেই অনিতা দেবী তার 3 ছেলের বিয়ে দেয়। বিয়ের পর মা, এটা আমি কি শুনছি? মমিতা আমাকে বলেছে যে তুমি নাকি ওকে বলেছো ও যেহেতু বাড়ির বড় বৌমা তাই আজকে বাকি 2 বৌমার সাথে মিলে প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান পালন করবে। হ্যাঁ বলেছি, কিন্তু তাতে কি সমস্যা হয়েছে? বাড়ির নতুন 3 বৌমা মিলে আজকে প্রথম দিন রান্নাবান্না করবে, এটাই তো স্বাভাবিক। আর তুই এরকম ভাবে বলছিস কেন? দাদা একদম ঠিক কথাই বলেছে। এই হাড় কাঁপানো শীতের মধ্যে আমাদের বিয়ে হয়েছে, তারপর আমাদের বাড়ির 3 নতুন বউ খুব টায়ার্ড, তারা এখন কোনো রান্নাবান্না করতে পারবে না। সুতরাং প্রথম দিন থেকেই ওদের উপর রান্নাবান্না চাপিয়ে দিও না, বুঝেছো? বিয়ে হতে না হতে একেবারে বউয়ের হয়ে কথা বলা শুরু করে দিয়েছিস। ঠিক আছে, ওরা যখন রান্নাবান্না করতে পারবে না তাহলে ওরা আমাকে তখন বলতেই তো পারতো। তোদের কাছে নালিশ করার কি ছিল? ওরা আমাদের কাছে নালিশ করেনি, ওরা শুধু বলেছে যে আজকে রান্নাবান্না করতে পারবে না, সেটা তোমাকে জানিয়ে দিতে। তাই আমরা 3 ভাই মিলে তোমাকে জানিয়ে দিলাম। এই বলে 3 ভাই অফিসে চলে যায়। আর অন্যদিকে 3 বউ শীতের মধ্যে পায়ের উপর পা তুলে আরাম করতে শুরু করে। আর যখন তাদের খিদে পায় তখন তারা তাদের শাশুড়ি মায়ের কাছে যায়, কারণ এখন তাদের শাশুড়ি মাই হলো তাদের রাঁধুনি। মা, আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই আমাদের 3 জনের গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আপনি তাড়াতাড়ি করে গরম গরম খিচুড়ি আর তার সাথে ডাবল ডিমের অমলেট বানিয়ে দিন। আর মা, বলছি যে আমার বিয়ের বেনারসি শাড়িতে না মাংস পরে খাবারের দাগ লেগে গেছে, আপনি একটু আমার শাড়িটা ধুয়ে দিন তো, কারণ এখন শীতের মধ্যে আমার জলে হাত দিয়ে শাড়ি কাচতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, কখন থেকে দেখছি টেবিলের উপর ফাঁকা জলের বোতলগুলো পড়ে আছে, আপনি একটু জলের বোতলগুলো ভরে দিন, জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল নেই বলে জল খেতে পারছি না। 3 বউয়ের এরকম অর্ডার শুনে শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়। আর প্রথম দিন থেকেই 3 জনের শাশুড়ি মায়ের সঙ্গে যে এরকম ব্যবহার করবে সেটা সে ভাবতেও পারেনি। কিন্তু শাশুড়ি মা অত্যন্ত ভালো মনের মানুষ হওয়ায় সে 3 বৌমার কথা শুনতে শুরু করে। আর এই শীতের মধ্যে কোমরে ব্যথা থাকা সত্ত্বেও সে প্রথমে রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুয়ে ফেলে আর মেজ বৌমা জামা কাপড়ও কাচে। এমনকি কিছুক্ষণের মধ্যেই ছোট বৌমাকে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে খাওয়ায়। আর এভাবেই সারাদিন কাজ করার পর সে যখন সন্ধ্যাবেলা আরাম করতে যায়, ওহ, সারাদিন কাজ করতে করতে শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে, একটু বড় বৌমাকে বলি আমাকে ঘর থেকে পায়ে ব্যথার তেলটা এনে দেবে, পায়ে তেল মালিশ করলে আমার একটু আরাম হবে। এই বলে অনিতা দেবী তার বড় বৌমাকে ডেকে পাঠায় আর সে বৌমাকে ঘর থেকে তেল নিয়ে এসে দেওয়ার কথা বলে। তাই মৌমিতা তার শাশুড়ি মায়ের ঘর থেকে পায়ে তেল মালিশ করার তেল আনতে চলে যায়। আর সে যখন তেলটা তার শাশুড়ি মায়ের হাতে দেবে তখন তেলের বোতলের দামের দিকে তার চোখ পড়ে। কি, আপনার বাতের ব্যথার তেলের দাম 2000 টাকা? বাবা, এটা কোন বড় লোকের তেল আপনি ব্যবহার করেন? ওরে বাবা, এত দামি তেল! আমাকে বাবলু সকালেই বলেছে যে আপনি নাকি আপনার বড় ছেলেকে বাতের ব্যথার তেল নিয়ে আসতে বলেছেন। ওরে বাবা, এত দামি তেল কিনতে গেলে আপনার বড় ছেলে তো গরিব হয়ে যাবে। বড় বৌমার মুখে এরকম কথা শুনে অনিতা দেবীর ভীষণই খারাপ লাগে। আর এমন সময় মৌমিতা সঙ্গে সঙ্গে বাবলুকে ফোন করে আর সে ফোন করে তার মায়ের জন্য বাতের ব্যথার তেল নিয়ে আসতে বারণ করে দেয়, কারণ সে কিছুতেই 2000 টাকা শাশুড়ি মায়ের তেলের পেছনে খরচ করতে চায় না। বাবলু, তুমি ভুলেও তোমার মায়ের জন্য কিন্তু বাতে ব্যথার তেল নিয়ে আসবে না। আমি দেখলাম তেলটার দাম 2000 টাকা। ইয়ার কি নাকি? আমার বাবা মায়ের পায়েও বাতের ব্যথা ছিল আর ওনারা রসুন তেল দিয়ে মালিশ করত, সুতরাং তুমি তোমার মায়ের উপর বেকার বেকার টাকা নষ্ট করো না। এই বলে মৌমিতা ফোন রেখে দেয়। ফলে শাশুড়ি মায়ের চোখে জল চলে আসে আর মৌমিতা সেই তেল শাশুড়ি মায়ের হাতে দেয় না, বরঞ্চ নিজের ঘরে নিয়ে চলে যায়। অন্যদিকে শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে সেই শীতের মধ্যে গ্যাস জ্বালিয়ে নিজের জন্য রসুন তেল গরম করে আর সেই রসুন তেল দিয়ে পায়ের ব্যথায় মালিশ করে। উফ, এই রসুন তেল মেখে আমার পা ভীষণ জ্বালা করছে। 3 ছেলেকে বিয়ে দিয়ে মনে হয় খুব ভুল করেছি, কারণ বিয়ের পর সত্যিই ছেলেরা পর হয়ে যায় আর 3 বৌমা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর 3 ছেলে অফিস থেকে বাড়িতে ফিরে আসে। 3 ছেলে নিজেদের বউয়ের জন্য নিত্য নতুন উপহারও নিয়ে আসে। বাবলু মৌমিতাকে একটা দামি ব্র্যান্ডেড লিপস্টিক গিফট করে আর বাকি 2 ছেলে তাদের নতুন বউকে শাল এবং সোয়েটার উপহার দেয়।
যার ফলে তিন বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু তিন ছেলে তাদের মায়েদের কথা একবারও ভাবে না। উফ বাবলু, তুমি কত ভালো! এই লিপস্টিকটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার শীতকালের সব থেকে ফেভারিট লিপস্টিক। এটা ঠোঁটে ব্যবহার করলে ঠোঁট একেবারে ফাটে না। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, আমি এরকম একটা লিপস্টিক ব্যবহার করব, কিন্তু 5,000 টাকা দাম বলে বাবা কখনো কিনে দেয়নি। তোমার জন্য 5,000 টাকার কেন, আমি 10,000 টাকারও লিপস্টিক নিয়ে আসতে পারি। তুমি তো আমার একটাই মাত্র সুন্দরী বউ, তাই না? অনিতা দেবী ছেলে বৌমার মুখে এরকম কথা শুনে কিছুতেই মেনে নিতে পারে না, কারণ তার বাতের ব্যথার তেল কেনার জন্য ছেলে বৌমা কিছুতেই 2,000 টাকা খরচ করতে পারে না। আর সেই জায়গায় তারা 5,000 টাকা দিয়ে দামি লিপস্টিক কিনেছে দেখে অনিতা দেবীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আমার মনে হচ্ছে এই দিনটা দেখবো বলেই আমি তোদেরকে মানুষ করেছি। তিনজনেই বউ পেয়ে মাকে একেবারে ভুলে গেছিস। বড় বৌমা যে বললো আমার পায়ের ব্যথার তেলের দাম 2,000 টাকা, তাই কিনে নিয়ে আসতে হবে না, সেই জন্য তুই বৌমার কথাই শুনলি, কিন্তু নিজের বউয়ের জন্য 5,000 টাকার উপহার নিয়ে এলি। তুমি কি হিংসুটার সাংঘাতিক বাজে মেয়ে হয়ে গেছো মা। বিয়ের আগে পর্যন্ত আমি তোমাকে সবসময় তেল কিনে দিয়েছি, এখন যে এমনি একবার আমি তেল নিয়ে আসতে পারিনি অমনি আমি খারাপ হয়ে গেলাম। আর তুমি তো পায়ে রসুন তেল মেখেছো, আর কিছুদিন পরে এমনিতেই তো ঘাটে উঠবে, তাই তোমার উপর আমরা তিন ভাই আর একটা টাকাও নষ্ট করবো না, বুঝেছো? হ্যাঁ ঠিক কথা বলেছিস দাদা, এতদিন বেকার বেকার অনেক টাকা নষ্ট করেছি। আর মা, এখন কিন্তু আমাদের আলাদা সংসার হয়েছে, তাই প্রত্যেক মাসে তোমাকে আমরা যে মাহিনা থেকে টাকা দিতাম সেটাও আর দিতে পারবো না। এই বলে তিন ছেলে নিজের নিজের স্ত্রীদেরকে নিয়ে ঘরে চলে যায়, আর অনিতা দেবী বারান্দায় বসে বসে কাঁদতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন তিন ছেলে এবং তিন বৌমা অনিতা দেবীর সঙ্গে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করে। ছুটির দিনে একদিন তিন ভাই বউয়ের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে, আর তারা অনিতা দেবীকে না বলে নিজেরা খাবার খেতে বসে পড়ে। এমনকি তারা সমস্ত খাবার খেয়ে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই অনিতা দেবী যখন খাবার খেতে আসে, এ কি তোমরা সব খাবার খেয়ে ফেলেছো? আজকে তো দেখলাম আমার তিন ছেলে রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার নিয়ে আসলো, তাই আমি তাড়াতাড়ি স্নান করতে গেলাম যাতে তোমাদের সঙ্গে বসে খেতে পারি, কিন্তু তোমরা তো একাই সব খাবার খেয়ে নিলে। মানে আপনার এত মনের ইচ্ছে হয় কোথা থেকে? আপনি আমাদের সঙ্গে একসাথে বসে রেস্টুরেন্টের দামি দামি খাবার খাবেন, আর আপনার জন্য আমরা খাবার বাঁচিয়ে রাখবো? রেস্টুরেন্টের দামি দামি খাবার আমাদের বর আমাদের তিনজনের জন্য এনেছে, আপনার জন্য নয়। আপনি আলু সিদ্ধ ভাত করে খান। আর এই ঠান্ডার মধ্যে যদি আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা না করে, তাহলে ফ্রিজে বাসি ভাত আর ডাল রাখা আছে, সেটা বের করে গরম করে খেয়ে নিন। আমাদের কাছে এসে আর একদম খাবার চাইবেন না। এই বলে তিন বৌমা নিজেদের ঘরে ঢুকে যায়, আর কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আরাম করতে শুরু করে, যার ফলে শাশুড়ি মাকে সেই শীতের মধ্যে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে হয়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে, আর এখন তিন বড়লোক ছেলে তাদের মায়ের হাতে প্রত্যেক মাসে আর সেরকম কোনো টাকা দিতে চায় না। তাই এই শীতের মধ্যে অনিতা দেবীর কাছে একটা সোয়েটার কেনার পর্যন্ত টাকা থাকে না। আমার ছেলেরা যখন প্রথম চাকরি পেয়েছিল, তখন তিন ছেলে মিলে শীতকালে আমাকে একটা অনেক দামি সোয়েটার কিনে দিয়েছিল। সেই সোয়েটারটা পরেই আমি সারা শীত কাটিয়ে দিচ্ছি, কিন্তু এখন সোয়েটারটা ছিঁড়ে গেছে, তাই ঠান্ডায় আমার খুব কষ্ট হচ্ছে। অনিতা দেবী মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। অন্যদিকে এমন সময় তিন ছেলে অনলাইন থেকে সোয়েটার কেনার জন্য তাদের স্ত্রীদেরকে হাজার হাজার টাকা দিয়ে দেয়, কারণ তিন ছেলে এবার তাদের স্ত্রীদেরকে নিয়ে হানিমুনে যাবে বলে ঠিক করে, যার ফলে তিন বৌমা প্রচন্ড খুশি। তাই তারা অনলাইনে নিজেদের জন্য দামি দামি সোয়েটার দেখতে শুরু করে। অন্যদিকে শাশুড়ি মা ছেঁড়া কাঁথায় শীতকালে কষ্ট করে থাকে। আর একদিন অনিতা দেবীর ভীষণ পরিমাণে জ্বর এবং সর্দি কাশি হয়। বাবা, তোরা একবার ডাক্তার কাকুকে ফোন কর না, আমাকে এসে একটু দেখে যেতে বল। আমার খুব শরীর খারাপ লাগছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না, খুব শীত করছে। এরকম যদি শরীরের অবস্থা হয়, তাহলে আমি মনে হয় না বেশি দিন বাঁচতে পারবো। কি, তোমার জন্য এখন ডাক্তার কাকুকে বাড়িতে রাখতে যাবো কেন? তুমি খেপেছো নাকি? তুমি জানো ডাক্তার কাকু এখন যদি বাড়িতে তোমাকে দেখতে আসে, তাহলে 1,000 টাকা ভিজিট নেবে, তাই ডাক্তারকে বাড়িতে রাখা সম্ভব নয়। তুমি এক কাজ করো মা, তুমি তো রোজ সন্ধ্যাবেলা তোমার বান্ধবীদের সাথে হাঁটতে বেরো, তুমি বরং সেই সময় বেরিয়ে একটা কোয়াক ডাক্তারকে দেখিয়ে চলে আসবে। আর যাও, এখন গিয়ে নামটা লিখে আসো। আমি বিছানা থেকে উঠতে পারছি না, আর তুই বলছিস এখন নিজের পায়ে হেঁটে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে, আবার তার আগে নাম লিখিয়ে আসতে? তোরা কি অমানুষ হয়ে গেছিস রে? তোরা আমাকে টাকা দিচ্ছিস না, আমি কোনো কথা বলিনি। আমাকে দেখতে চাস না সেই বিষয়েও আমার কোনো অসুবিধা নেই। আমি তো এই বাড়ির একটা কোনায় ভিখারির মতো পড়ে থাকি, কিন্তু এখন অসুস্থ হয়েছি, তাতেও তোরা আমার সেবা করবি না বলছিস?
এরকম সেন্টিমেন্টাল কথাবার্তা বলো না তোমা। এখন তো মনে হচ্ছে তিন বউরা ঠিকই বলেছিল যে তোমাকে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাহলে ওরা তোমার দেখাশোনা করবে আর আমাদের মাথার উপর কোনো ঝামেলাও থাকবে না। আর এই মাসে তুমি এই নিয়ে কতবার অসুস্থ হলে বলো তো? আসলে সব কিছুই না, তোমাকে সারা বাড়ির কাজ করতে হয় তো তাই ফাঁকি মারে ধান্দা করছো। এই বলে তিন ছেলে সেখান থেকে চলে যায় আর তারা তাদের মাকে ডাক্তার পর্যন্ত দেখায় না, যার ফলে সারাদিন অনিতা দেবী কাঁদতে কাঁদতে এবং হাঁচি দিতে দিতে খাটের উপর শুয়ে থাকে। আর তিন বৌমা সেই বাড়িতে থাকা সত্ত্বেও শাশুড়ি মাকে একবার ছুঁয়ে পর্যন্ত দেখতে চায় না। উফ, সেই সকাল থেকে শাশুড়ি মা কেমন হুপিং কাশির রোগীর মতো খক খক করে কেসেই যাচ্ছে। আমি আর কান পাততে পারছি না, আমার ভালো লাগে না। এই বুড়িটা মরলে আমি শান্তি পাবো। তুই কি ভেবেছিস এত তাড়াতাড়ি এই বুড়ি আমাদের ঘাট থেকে নামবে? তাও তিন ভাইকে বারবার বলে বলে ওই বুড়িটাকে টাকা দেওয়া বন্ধ করিয়েছি, যাতে বুড়ি নিজের জন্য ওষুধ কিনতে না পারে আর ভালো খাওয়া দাওয়া পর্যন্ত না করতে পারে, তাতে যদি বুড়ি তাড়াতাড়ি পটল তোলে। কিন্তু কোথায়, বুড়ি তো দেখছি দিব্যি বেশ ভালোই আছে। এভাবেই তিন বউ শাশুড়ি মায়ের নামে খুব খারাপ খারাপ কথা বলতে থাকে। অন্যদিকে হঠাৎই অনিতা দেবীর প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয় আর সে শ্বাসকষ্টের জ্বালায় কাউকে ডাকতে পর্যন্ত পারে না। তার কাছে না ওষুধ আছে আর না খাবার মতো ভালো কোনো খাদ্যবস্তু আছে। এমনকি ঠান্ডার মধ্যে তার কপালে জোটে ছেঁড়া কম্বল, তাই সে আর কষ্ট সহ্য করতে পারে না। হঠাৎ করে সে খাটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে, কিন্তু সারাদিন তার তিন বৌমা তার কোনো খোঁজ নেয় না। আর রাত্রিবেলা যখন তিন ছেলে বাড়িতে ফিরে আসে আর মায়ের ঘরে গিয়ে দেখে যে মা অজ্ঞান অবস্থাতে পড়ে আছে, তখন তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তারা বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। আই এম সরি, কিছু মনে করবেন না। আপনাদের মায়ের পৃথিবীতে আর নেই, আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব কষ্ট পেয়ে মারা গেছেন। আপনাদের তিনজনের এত টাকা আছে, তবু ওনার চিকিৎসা করাননি। উনি যদি চিকিৎসা পেতেন তাহলে সুস্থ হয়ে যেতেন। কি আপনি কি বলছেন? মা মারা গেছে? হাই হাই, বিশ্বাস করুন ডাক্তারবাবু, মায়ের অনেক চিকিৎসা করাতে চেয়েছি, কিন্তু মা আমাদের কোনো কথাই শোনেনি। সবসময় ঠান্ডার মধ্যে জলের কাজ করতো আর ঠিকমতো ওষুধ পর্যন্ত খেত না, সেই জন্য আজকে মায়ের এই অবস্থা হলো। এভাবে তিন ভাই ভীষণ পরিমাণে মিথ্যা কথা বলতে শুরু করে। কিন্তু এমন সময় অনিতা দেবীর বান্ধবীরা সেখানে এসে সমস্ত সত্যি কথা বলে দেয়। একদম চুপ কর, তোদের তিনজনের মতো কুলাঙ্গার ছেলে যেন কারোর ঘরে না হয়। প্রত্যেকদিন যখন অনিতা আমাদের সঙ্গে হাঁটতে যেত তখন আমাদের কাছে অনেক দুঃখ করত যে তোরা একদম মায়ের সেবা করিস না, আর তোর তিন বউ অনিতার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। ও বাড়িতে পর্যন্ত ফিরতে চাইতো না, এমনকি শেষ জীবনে তোরা ওকে একটা শাল সোয়েটার ওষুধ পর্যন্ত কিনে দিসনি, এমনকি ঠিক মতো খেতেও দিসনি। তাই আজকে অনিতাকে এভাবে মরে যেতে হলো। এভাবেই সত্যি কথা সবার সামনে চলে আসে, যার ফলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়ির তিন ছেলে এবং তিন বৌমাকে থুতু করতে শুরু করে। আর কেউ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। পুরো পাড়ার মধ্যে তারা একেবারে একঘরে হয়ে থাকে। এমনকি তারা যখন রাস্তায় বেরোয় সকলে তাদেরকে দেখে খারাপ খারাপ মন্তব্য করে, যার ফলে এখন তিন ছেলে এবং তিন বৌমা নিজেদের ভুল বুঝতে পারে। কিন্তু তাদের এখন আর কিছু করার থাকে না, সকলের কাছ থেকে তাদের কিরকম খারাপ ব্যবহারই পেতে হয়। কিন্তু মনে মনে এখন তারা সবসময় ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকে। সোনালী তার বাবা মা, দুই দাদা এবং দুই বৌদির সঙ্গে একটি শহরে থাকে। সোনালীর বাবা রতন বাবু অক্লান্ত পরিশ্রম করে দুই ছেলেকে বড় বড় স্কুল কলেজে পড়াশোনা করিয়ে একেবারে যোগ্য তৈরি করেছে। সোনালীর যখন মাত্র 15 বছর বয়স ছিল তখনই এক এক করে তার দুই দাদার বিয়ে হয়ে যায়। আর ততদিনে রতনবাবু চাকরি থেকে রিটায়ার হয়ে যায়। আর তখনই সোনালীর পড়াশোনাও বন্ধ হয়ে যায়। ক্লাস 12 এর পরে সোনালী আর পড়াশোনা করতে পারে না। দেখতে দেখতে অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে রতনবাবু, মীনা দেবী আর সোনালী তিনজনই তাদের বাড়ির বাকি সদস্যদের কাজের লোকে পরিণত হয়। একদিন দেখতে দেখতে সোনালীর বয়স 22 বছর হয়ে গেল। এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। ওকে এই বাড়ির লোকজনদের 5 ফরমাস খাটার জন্যই জন্মেছে নাকি? তোমার কাছে এখন এত টাকা আছে যে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারবে? তোমার কাছে কি কোনো টাকা আছে? যতদিন না তোমার ছেলে বৌমারা চাইছে ততদিন পর্যন্ত আমাদের মেয়ের বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব হবে না। ওরা চাইছে না বলে আমরাও তো মুখ বুজে বসে থাকলে হবে না। আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। দরকার হলে আমিই ছেলে বৌমাদের সাথে কথা বলবো। প্রত্যেকদিন এরকম আমার রাজকুমারীর মতো মেয়েটাকে কাজ করতে দেখতে আমার একদম ভালো লাগছে না। রতন বাবুর কথা বলা শেষ হতে না হতেই সোনালী সেখানে চলে আসে। কিরে, এই সকাল সকাল এমন ঘেমে স্নান করে এলি কেন? কোথায় গিয়েছিলিস? আবার নিশ্চয়ই তোর বৌদিরা কোনো কাজ করতে পাঠিয়েছিল। না না, কোথাও পাঠাইনি, বাড়িতেই কাজ করছিলাম।
সবাইকে সকালবেলা চা দেওয়ার পরে হঠাৎ বড় বৌদি আমাকে ডেকে বলল আজকে বড় বৌদির মা আসবে, তাই জন্য আমি বাড়ির সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে দিই। এতগুলো সিঁড়ি তো, তাই ঝেড়ে মুছে আবার শুকনো করে পরিষ্কার করতে সময় লেগে গেছে। এই কথা শুনে মিনা দেবীর চোখে জল চলে আসে। তুমি ঠিকই বলেছো, তুমি এবার তোমার ছেলেদের সঙ্গে কথা বলো। এভাবে আর সহ্য করা যাচ্ছে না। ওদের জন্য আমার মেয়েটার পড়াশোনাও হয়নি, আর ওদের হাতে সবকিছু ছেড়ে দিলে কোনোদিনও আমার মেয়েটার বিয়েও হবে না। কিন্তু তার আগে আমাকে একটা ভালো পাত্রের সন্ধান করতে হবে। এদের হাতে পাত্র খোঁজার ভার দিলে এরা আমার মেয়ের সাথে ভালো কোনো ছেলের সঙ্গে বিয়ে হতে দেবে না। আমি একজন আগে ভালো আর যোগ্য পাত্র খুঁজে নিই, তারপর নয় আমার এই অযোগ্য বাড়ির সদস্যদের সেই ব্যাপারে জানাবো। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। রতনবাবু সোনালীর জন্য একটি ভালো পাত্রের সন্ধান নিয়ে এসে নিজের বাড়িতে সেই ব্যাপারে জানায়। সমস্ত কথা শোনার পরে সোনালীর দুই বৌদি রঞ্জিতা এবং জয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা সেই মুহূর্তে বাড়ির সামনে নিজেদের রাগ প্রকাশ না করলেও এই নিয়ে তারা বেশ ভালো রকমের আলোচনা শুরু করে দেয়। তারা কিছুতেই সোনালীর বিয়ে দিতে রাজি হয় না। আমাদের শ্বশুর মশাইয়ের এলে মাছে বলতে হবে, ঠিক খুঁজে খুঁজে নিজের মেয়ের জন্য একটা ধনী পরিবারের সম্বন্ধ নিয়ে চলে এসেছে। এই ছেলেটার সাথে বিয়ে দিলে সোনালী তো আমাদের থেকেও বড় লোক হয়ে যাবে। তখন দেখবো ও আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। আর শুধু কি তাই, ও চলে গেলে আমাদের 5 ফরমাস কে খেটে দেবে? এখন এই বাজারে নতুন কাজের লোকের কত দাম বলো তো? ওরা যা মাহিনা চায় সেরকম মাহিনা দিতে আমাদের স্বামীরা রাজি হবে বলে তোমার মনে হয়? সত্যিই তাই, তুমি একদম ঠিক বলেছো। সোনালীর বিয়ে হয়ে গেলে আমাদেরকে এই বাড়ির কাজের মাসি হয়ে থাকতে হবে। এত বড় ঝুঁকিটা আমরা নিতে পারবো না। কি করি বলো তো? একবার বাবার কাছ থেকে জানতে হবে যে কোন পাত্রের সাথে এরা আমাদের ননদিনী রায়বাঘিনীর বিয়ে ঠিক করেছে। তারপর বিয়ে ভেঙে দেওয়ার দায়িত্বটা না হয় আমরাই নিয়ে নিলাম। নিজেদের ভালো থাকার জন্য এটুকু তো করতেই পারি। ছোটবেলা থেকে তো শুনে আসছি উপরওয়ালা তাদেরই সাহায্য করে যারা নিজেরা নিজেদের সাহায্য করতে চায়। কিভাবে বিয়ে ভাঙবে? নিজের বৌদিরা গিয়ে ননদের নামে নিন্দা করলে সেটা তো ভালো দেখায় না। আর এই কথা যদি আমাদের বাড়ির লোকেরা জানতে পারে যে আমরা সোনালীর বিয়ে ভেঙেছি, তাহলে তো আরো বড় বিপদের সৃষ্টি হবে। এভাবেই তারা দুজনে তাদের ননদের বিয়ে ভাঙার জন্য প্ল্যানিং করতে থাকে। আর অন্যদিকে তাদের শ্বশুর বাড়িতে তাদের ননদের এঙ্গেজমেন্ট নিয়ে বেশ উৎসব শুরু হয়ে যায়। রঞ্জিতা এবং জয়া বারণ করা সত্ত্বেও তাদের স্বামীরা তাদের বোনের এঙ্গেজমেন্টে বেশ কিছু করে অর্থ দিয়ে সাহায্য করতে থাকে। এই ঘটনায় রঞ্জিতা আর জয়া আরো বেশি রেগে যায়। তারা এমন অবস্থাতে সিদ্ধান্ত নেয় যাতে সোনালীর এই বিয়েটা ভেঙে যায়, আর সেই সঙ্গে ভবিষ্যতেও যেন তার কোনোদিনও বিয়ে না হয়। দেখতে দেখতে সোনালীর এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সবাই বেশ খুশি খুশি সেই উৎসবে সামিল হয়। আর সেখানে একটি অচেনা অজানা ছেলে এসে উপস্থিত হয়। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে সোনালী। তুমি আমাকে বললে ভালো চাকরি খুঁজতে, আর সেটার জন্য আমাকে অন্য শহরেও পাঠালে। আর আমার অনুপস্থিতিতে তুমি এখানে বিয়ে করছো? বিয়ে তো হচ্ছে না, এঙ্গেজমেন্ট হচ্ছে। কিন্তু তুমি কে? তুমি এখানে কি করতে এসেছো? আর তুমি আমাদের ননদকে চিনলেই বা কি করে? আমার ননদ যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমনটাই বা কেন বললে? আমার আর সোনালীর প্রায় 3 বছর আগে বিয়ে হয়ে গেছে। সোনালীর বাড়ির লোক আমাদের সম্পর্কের ব্যাপারে মানবে না, এটাও জানতো। সেই কারণে আমরা লুকিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছিলাম। ভেবেছিলাম কয়েক বছরের মধ্যে আমি একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের বাড়িতে এসে সোনালীর সাথে বিয়ের কথাটা বলবো। কিন্তু তার মধ্যে যে এসব কিছু হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। এসব আপনি কি বলছেন? কে আপনি? আমি সারা জীবনে কোনোদিনও আপনার মুখটাও দেখিনি। আর আপনি বলছেন আমি আপনাকে বিয়ে করেছি, কোর্ট ম্যারেজ করেছি বললেন তো? কই সেই পেপারটা দেখান দেখি। কেউ বলবে এই মেয়ে ক্লাস 12 পর্যন্ত পড়েছে, জ্ঞানের নারী একেবারে টন টন করছে। এবারে ছেলেটা কি করে বিয়ের কাগজ দেখাবে উপরবালাই জানি। আমি কি বিয়ের কাগজ নিয়ে নিয়ে ঘুরছি নাকি? আর আমি কোনো মতেই এই কাগজটা তোমার হাতে দেবো না। তুমি যদি ওটা ছিঁড়ে ফেলে দাও তখন তো আরোই প্রমাণ করতে পারবো না যে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। ঠিক হয়েছে একদম। কর এঙ্গেজমেন্ট কর এবার। খুব শখ তাই না দাদার টাকায় এঙ্গেজমেন্ট করার? আপনারা কেউ এর কথাই বিশ্বাস করবেন না। আমি সত্যি এই ছেলেটাকে একদম চিনি না। আমার সাথে আপনার কি শত্রুতা বলুন তো? কথা নেই বার্তা নেই, হঠাৎ আমার এঙ্গেজমেন্টের দিনে এসে এভাবে আমার নামে মিথ্যা রটাচ্ছেন কেন? মিথ্যা মোটেও আমি রটাইনি। আপনারা চাইলে আমি আমার মা বাবাকে এখানে আনতে পারি, কিন্তু আমি আনবো না। যেই সোনালী করে এত ভরসা করেছিল তার এরকম রূপ ওরা কোনো মতেই মেনে নিতে পারবে না। এই বলে রোহন সেখান থেকে চলে যায়। রতনবাবু এবং মীনা দেবীও কিছু বুঝতে পারে না। পাত্রপক্ষ থেকে আসা লোকজন প্রত্যেকেই সোনালী এবং তার বাড়ির লোকের উপর প্রচন্ড রেগে যায়। তারা সবাই রেগে মেগে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে সোনালীর দুই দাদাও সোনালীর উপর প্রচন্ড রেগে থাকে এবং তারা সোনালীকে প্রচন্ড ভাবে অপমান করে। সোনালী বারবার নিজের সততা যাচাই করার চেষ্টা করলেও
কেউ তার কথা শুনতেই রাজি হয় না। ছি 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 ছি, পেটে বিদ্যা না থাকলে যে মানুষ এত নির্লজ্জ আর এত অসভ্য তৈরি হয় সেটা তোকে না দেখলে হয়তো প্রমাণই পেতাম না। আজ এই ঘটনার পরে পাড়ার লোকদের কাছে আমরা মুখ দেখাবো কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না। তোরা আমার কথা একটু বিশ্বাস কর দাদা, রাস্তা থেকে অচেনা একটা ছেলে এসে তোদের যা বললো তোরা সেটাই বিশ্বাস করে নিলি, অথচ তোদের নিজের বোনের কথা বিশ্বাস করতে পারছিস না। শিক্ষার কথা তোরা বলিস না অশোক, তোদেরকেও তো এত কষ্ট করে এত বড় বড় জায়গায় পড়াশোনা করিয়েছিলাম, কি লাভ হলো? সেই তো বৌমাদের হাতের পুতুল হয়ে বসে আছিস, নিজেদের বিয়ের পরে পরে বোনের পড়াশোনাটা বন্ধ করে দিলি। তোরা বলছিস শিক্ষার কথা? আপনাদের এই প্রশ্রয়গুলোর জন্যই তো আপনাদের মেয়ে এরকম তৈরি হয়েছে। আপনার মেয়ে সম্মানের কথা ভুলে গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে নিজের এঙ্গেজমেন্টের দিন পুরানো প্রেমিক না থুড়ি প্রাক্তন স্বামী এসে আপনার মেয়ের নতুন স্বামীর সঙ্গে ঝামেলা করছে। ছি! প্রাক্তন স্বামী বলছো কেন? ওদের ডিভোর্স তো হয়নি। ওই ছেলেটা বোধহয় আর কোনোদিনও সোনালীকে ঘরের বউ করবে না, আর ওর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত সোনালীর অন্য কোথাও বিয়েও হবে না। তার মানে ও সারা জীবন আমাদের ঘরেই বসে খাবে। একের পর এক অপমান শুনতে শুনতে সোনালী প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে। তার নিজের বাড়ির লোক, দাদা বৌদি, বাবা মা কেউই তার কথাতে আর বিশ্বাস করতে পারছে না দেখে এমন অবস্থায় সোনালী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার বাবা মা তাকে অনেকবার থামানোর চেষ্টা করলেও সোনালী কারোর কোনো কথা শোনে না। সোনালী একেবারে বাস রাস্তায় চলে আসে, আর একটু হলেই হয়তো সোনালীর খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু সেই মুহূর্তে একজন এসে সোনালীকে বাঁচায়। আপনারা কি রাস্তা পার হওয়ার আগে চারিদিকে দেখে পার হন না? এক্ষুনি কতবার একটা বিপদ হয়ে যেত আপনি জানেন? আপনি তো মরে ভূত হয়ে যেতেন, কিন্তু আপনার এই দোষের জন্য বাসের ড্রাইভারকে সারা জীবন ভুগতে হতো। শুধু তাই নয়, আপনার বাড়ির লোককেও ভুগতে হতো। আমার বাড়ির লোক ভুগতো না, ওরা আনন্দ পেত। আমি বেঁচে আছি বলেই তো ওদের এত সমস্যা, আমি না থাকলে ওদের সব সমস্যা মিটে যেত। আমি তো আপনার প্রাণ বাঁচালাম, সেই হিসেবে আপনার আমাকে কিছু দিয়ে পুরস্কৃত করা উচিত ছিল। অন্তত মানবিকতা অনুসারে তো সেইটুকু করাই উচিত। আপনার সাথে কি হয়েছে বা আপনার এমন অবস্থা কেন সেটা জানিয়ে আমাকে পুরস্কৃত করুন। আমি যদি আপনাকে আরো সাহায্য করতে পারি তাহলে আরো খুশি হব। কেন? আমি আপনাকে বলবো কেন? আমি তো আপনাকে বলিনি আমাকে বাঁচাতে। আপনি আমাকে বাঁচিয়েছেন বলে আমার সমস্ত ব্যক্তিগত কথা আপনাকে জানাতে হবে? না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে জানলে হয়তো আমি সাহায্য করতে পারতাম। আসলে আমি শহরের নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই চাকরিতে জয়েন করতে চলেছি, আর আমার প্রথম কেসটা না হয় আপনাকে দিয়েই শুরু হোক, কোনো অসুবিধা নেই তাতে। রজতের কথা শুনে সোনালীর প্রাণে জল আসে। সে বুঝতে পারে তার এঙ্গেজমেন্টে এসে এরকম অশান্তি সৃষ্টি করা লোকটাকে রজতের মতোই কেউ শায়েস্তা করতে পারবে, তাই সে রজতকে সমস্ত কথা বলে দেয়। সব কথা শুনে রজতের আর বুঝতে বাকি থাকে না যে ওই ছেলেটা মিথ্যা কথা বলেছে। সোনালীর এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়াই তার একমাত্র লক্ষ্য ছিল। সোনালীর কাছ থেকে লোকটির মুখের বর্ণনা নিয়ে রজত মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই ওই লোকটির ছবি আঁকিয়ে সোনালীর সামনে হাজির করে। রজত শহরের বিভিন্ন পুলিশ স্টেশনে সেই ছেলেটির ছবি পাঠিয়ে তার খোঁজ খবর করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা ছেলেটির খোঁজও পেয়ে যায়। রজত এবং সোনালী দুজনেই রোহানদের বাড়িতে চলে যায়। তুমি যদি এখনই সত্যি কথা না বলো তাহলে তোমাকে জেলে যেতেই হবে, আর যদি সত্যি কথা বলে দাও তাহলে আমি চেষ্টা করতে পারি আমার এই বন্ধুকে বলে তোমার শাস্তি কিছুটা মুকুব করাতে। বিশ্বাস করুন ম্যাডাম, আমার এসব করার কোনো ইচ্ছা ছিল না। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, চিকিৎসার জন্য আমার টাকার দরকার ছিল, তাই আমি রঞ্জিতের কাছে টাকা চাই। আর রঞ্জিত আমার দুঃসম্পর্কের দ্বিতীয় হয়, কিন্তু ওরা চেয়েছিল আমি আপনার বিয়েটা ভেঙে দিতে পারলে তবেই টাকাটা দেবে, তাই আমাকে সব করতে হয়েছে। তুমি যে এরকম ভাবে একজনের জীবন নষ্ট করে দিয়ে তোমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করলে সেটা জানলে তোমার মা খুশি হবে তো? রোহন আর কিছু না বলে লজ্জায় নিজের চোখ নামিয়ে নেয়। রজত এবং সোনালী দুজনেই রোহনকে সোনালীদের বাড়িতে নিয়ে যায়। সোনালীর সঙ্গে রোহনকে দেখে বাকিরা রেগে গেলেও রঞ্জিত এবং জয়া বেশ ভয় পেয়ে যায়। তারা নিজেদের ভয়কে প্রকাশ না করে সোনালীকে আরো নানান রকমের খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আমি তোমার মতো এমন মেয়ে সত্যি আর কোথাও দেখিনি। এমন ভাবে বাড়ি ছেড়ে চলে গেলে যেন তোমার কতই না লজ্জা লেগেছে। আর এদিকে তুমি বাড়ি ছেড়ে তোমার পুরানো স্বামীর কাছে গিয়েছিলে, আর সাথে করে এটা আবার কাকে নিয়ে এসেছো? উনি আমাদের শহরের নতুন পুলিশ কমিশনার আর আমার বন্ধু। আমার বাড়ির লোকেদের সামনে আজকে এত বড় সত্যি কথাটা জানাজানি হবে, আর সেখানে নিয়ম কানুন আইন থাকবে না, তা কি করে হতে পারে? কি সত্যি কথা রে মা, তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। রোহন সমস্ত সত্যি কথা সোনালীর বাড়ির সকলের সামনে বলে দেয়। সব সত্যিটা জানার পরে সোনালীর দাদারাও তাদের স্ত্রীদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাদেরকে নানান রকম ভাবে তিরস্কার করে। রঞ্জিত এবং জয়া দুজনেই স্বীকার করে নেয় তারা কেন এবং কিসের জন্য এমন কাজটা করেছিল।
আমি শুরু থেকেই জানতাম যে আমার মেয়ে কোনোদিন এমন কিছুই করতে পারে না, যার জন্য ওর বাবা মা দাদাদের ছোট হতে হয়। তাই তোমরা সবাই আমার মেয়েকে অপমান করলেও, খারাপ কথা বললেও আমি কিন্তু বলিনি। আপনাদের পরিবারের ব্যাপারে এখন এই মুহূর্তে আমার ঢোকাটা বড্ড অদ্ভুত লাগলেও একটা কথা না বলে পারছি না। এরকম পরিবারে থাকলে সোনালির সাথে আবার এমন কিছু ঘটতেই পারে। আজ নয় আমি ওকে প্রাণে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ভবিষ্যতে কখন কে কিভাবে বাঁচাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি বলো বাবা, আমাদের এখন কি করা উচিত? আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে যে আমার মেয়ে বিবাহিত। এরপরে ওর জন্য আর তো অন্য কোথাও ভালো সম্বন্ধ আমরা পাবো না। আমরা আমাদের মেয়ের কিভাবে বিয়ে দেব? আপনারা যদি অভয় দেন তাহলে আমি সোনালীকে বিয়ে করতে চাই। আমি জানি আমি সোনালীকে আজই চিনেছি, কিন্তু এই একদিনের চেনাতে আমি বুঝেছি ও কতটা সৎ আর কতটা ভালো মনের মানুষ। সোনালী যদি রাজি থাকে তাহলে আমি সোনালীকে বিয়ে করতে চাই, আমার তাতে কোনো আপত্তি নেই। রজতের এই কথা শুনে রতনবাবু, মীনা দেবী এবং সোনালী তিনজনেই প্রচন্ড অবাক হয়। সোনালী প্রথম একটু লজ্জা পেলেও সেও রজতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর সেই দিনই সোনালীর সঙ্গে রজতের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পন্ন হয়। কয়েকদিনের মধ্যে খুবই ধুমধাম করে রজত এবং সোনালীর শুভ বিবাহ হয়। সামান্য একজন ব্যবসায়ীর সঙ্গে সোনালীর বিয়ে আটকাতে গিয়ে রঞ্জিত এবং জয়া যে সোনালীকে এমন উঁচু স্তরে পৌঁছে দেবে তারা নিজেরাও ভাবতে পারেনি। তাই তাদের কাছে মুখ গোমড়া করে বিয়েতে উপস্থিত থাকা ছাড়া আর কিছু করার থাকে না।